কি ভয়ঙ্কর একটা ঘটনা। গত শনিবার গভীর রাতে রংপুরের কামাল কাচনা এলাকার একটি তিনতলা বাড়ি থেকে 4টি লাশ উদ্ধার করল পুলিশ। একটি পরিবারের 4 জনই শেষ। রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে আয়ুষ চক্রবর্তী। এরপর এই নৃশংস অপরাধ ঘটানোর দায়ে 2 জনকে আটক করেছে পুলিশ। তারা হলো সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস। পুলিশ প্রাথমিকভাবে এটাকে ডাকাতির ঘটনা বলে সন্দেহ করেছিল, এমনটা জানা গেছে। অভিযুক্তদের আটক করার পর পুলিশ সাংবাদিকদের জানিয়েছে আটক 2 জন মাদক সেবন করতে গিয়েছিল। গণপতি চক্রবর্তী তা দেখে ফেলায় একের পর এক ওই পরিবারের সবাইকে শেষ করে দেয় সিদ্ধার্থ আর মুগ্ধ। এমনকি তারা এ ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্বাভাবিকভাবেই ঘটনাটা এখন আইনি প্রক্রিয়ায় চলে যাওয়ার কথা, সেটা গেছে বা যাবেও। কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগের সব মানুষের কাছেই প্রযুক্তির সুফল পৌঁছে গেছে। এতে অপরাধের তদন্তে পুলিশের যেমন সুবিধা হয়েছে, তেমনি কিছু জটিলতাও তৈরি হয়েছে। এই যেমন গণপতি চক্রবর্তীর পরিবারের হত্যাকাণ্ড নিয়ে পুলিশ এখন পর্যন্ত যে ব্যাখ্যা দিয়েছে, সেই এক ব্যাখ্যা নিয়েই তৈরি হয়েছে ডজন খানিক প্রশ্ন। তার ভেতরের মূল প্রশ্ন হলো, ঘটনা সম্পর্কে পুলিশ যে বর্ণনা দিয়েছে, ঘটনাস্থলের আলামত, সময়ের হিসাব, ফরেনসিক তথ্য এবং অভিযুক্তদের স্বীকারোক্তি সবকিছু কি একই গল্প বলছে? প্রেক্ষাপটে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি মঞ্জুরুল করিম। ঘটনা সম্পর্কে পুলিশ বলছে, বৃহস্পতিবার রাতে পাশের একটি ভবন দিয়ে গণপতি চক্রবর্তীর নির্মাণাধীন 3 তলা বাড়ির ছাদে ওঠে মুগ্ধ ও সিদ্ধার্থ। কেন ওই ছাদে গিয়েছিল তারা? ইয়াবা সেবনের জন্য। গণপতি চক্রবর্তী এই ঘটনা দেখে তাদের বাধা দেন, তখন মুগ্ধ আর সিদ্ধার্থ তাকে হত্যা করে। গণপতির চিৎকার শুনে স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তী ছাদে ওঠার চেষ্টা করে, তখন তাদেরকেও হত্যা করা হয়। সেই সময় বাসার ভেতরে ঘরের মধ্যে ঘুমিয়েছিল গণপতি চক্রবর্তীর 12 বছরের ছেলে আয়ুষ চক্রবর্তী। সেখানে ঘুমন্ত আয়ুষকেও শ্বাসরোধ করে হত্যা করা হয়। শনিবার রাত 11টার দিকে পুলিশ সেখানে পৌঁছায়। রাত 3:30টা নাগাদ 4টি লাশ উদ্ধার করে নিয়ে যায়। 3য় তলার ছাদে পাওয়া যায় গণপতি চক্রবর্তীর লাশ। তার গলায় গামছা পেঁচানো ছিল। 3য় তলায় ওঠার সিঁড়িতে ছিল মা, মেয়ে প্রীতিলতা ও আগামীর লাশ। তাদের গলায় দড়ি পেঁচানো ছিল। আর আয়ুষের লাশ পাওয়া যায় 2য় তলায় শোবার ঘরের খাটের পাশে। তার গলায় কাপড় পেঁচানো ছিল। পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমে এসব তথ্য প্রকাশিত হয়েছে। তার মানে কি একের পর এক খুন করতে করতে উপর থেকে নিচে নেমেছিল খুনিরা? পুলিশ বলছে, টানা 4টি খুন করেও খুনিদের আচরণ ছিল স্বাভাবিক এবং খুনের পর বাসার ফ্রিজ থেকে শসা বের করে খেয়েছে তারা। সংবাদ সম্মেলনে রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাহবুব বলেন, জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে যে বৃহস্পতিবার রাতে মুগ্ধ ও সিদ্ধার্থ এক মাদক কারবারির কাছ থেকে ইয়াবা কিনে গণপতি চক্রবর্তীর বাসার পাশে সীমান্ত নামের একজনের বাসায় বসে ইয়াবা সেবন করে। পরে রাতের শেষ দিকে তারা দেবু নামের এক ব্যক্তির নির্মাণাধীন ভবনের ছাদ থেকে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে যায়। এরপরেই প্রশ্ন ওঠে, অভিযুক্তরা ইয়াবা সেবনের জন্য দেবু নামের ওই ব্যক্তির নির্মাণাধীন 3 তলা ভবনের পুরো ফাঁকা স্পেস ও ছাদ ব্যবহার না করে তারা গণপতি চক্রবর্তীর বাসার ছাদে কেন গেল? এর উত্তরে পুলিশ কমিশনার তদন্তের অগ্রগতি নিয়ে আস্থা রাখার আহ্বান জানান সাংবাদিকদের। এটা গেল প্রথম প্রশ্ন। দ্বিতীয় এবং আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো 4 জনকে হত্যার পর দীর্ঘ সময় খুনিদের সেখানে অবস্থান করা নিয়ে। পুলিশ বলছে, 4 জনকে হত্যার পর ওই 2 অভিযুক্ত ব্যক্তি গণপতি চক্রবর্তীর বাড়ির বাথরুমে গোসল করেছে, খেজুর ও শসা খেয়েছে, আবার ইয়াবা সেবন করেছে, ঘরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ডাকাতির দৃশ্য তৈরি করেছে, স্বর্ণালংকার পরীক্ষা করেছে, 2টি মোবাইল ফোন ডিটারজেন্ট মেশানো পানিতে ভিজিয়েছে এবং তারপর শুক্রবার জুমার নামাজের সময় রাস্তাঘাট ফাঁকা দেখে বাড়ি থেকে বের হয়েছে।
যদি এই বর্ণনা সত্য হয় তাহলে এটা কোনো হঠাৎ রাগের মাথায় চারজনকে মেরে পালিয়ে যাওয়া ধরনের ঘটনা নয়। এখানে হত্যার পর দীর্ঘ সময় ধরে একটি পোস্ট ক্রাইম অ্যাক্টিভিটি হয়েছে। এবার তৃতীয় প্রশ্ন, পুলিশের বর্ণনা অনুযায়ী প্রথমে গণপতি, তারপর তার স্ত্রী, এরপর মেয়ে এবং সবশেষে ঘুমন্ত ছেলে আয়ুষ চক্রবর্তীকে হত্যা করা হয়। পুলিশ কমিশনার নিজেও সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন ঘটনাটি একের পর এক হত্যার মতো ঘটেছে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ আচরণগত প্রশ্ন এসে যায়। যদি হত্যার সূচনা হয় গণপতি তাদের ইয়াবা সেবন করতে দেখে ফেলার কারণে, তাহলে ঘুমন্ত আয়ুষকে হত্যার প্রয়োজন কেন দেখা দিল? পুলিশ বলছে সে হয়তো তাদের চিনে ফেলতে পারে, কিন্তু এই যুক্তি সত্য কিনা সেটি নিশ্চয়ই পুলিশই যাচাই করবে। সেক্ষেত্রে তারা হয়তো তদন্ত করে দেখবে আয়ুষের ঘুম ভাঙার কোনো আলামত আছে কিনা, তার শরীরে প্রতিরোধের চিহ্ন ছিল কিনা, তার মৃত্যুর পদ্ধতি কি এবং আয়ুষের মৃত্যুর সময়টা অন্য 3 জনের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ। এবার চতুর্থ প্রশ্ন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির বরাত দিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল খুন হওয়া 4 জনের মুখে অস্বাভাবিকভাবে বিভৎস ছিল এবং মুখের কাছে তরল পদার্থ পাওয়া গেছে। সেই তরল রাসায়নিক কিনা তা ফরেনসিক পরীক্ষার আগে নিশ্চিত করে বলতে পারেননি তদন্তকারীরা। কিন্তু এখানেও তদন্তের পর তথ্য বদলেছে। ফরেনসিক বিভাগের সর্বশেষ বক্তব্য অনুযায়ী অ্যাসিড বা অন্য কোনো রাসায়নিক ব্যবহারের আলামত পাওয়া যায়নি। মুখের বিকৃতি পচনের কারণে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অর্থাৎ তদন্তের একেবারে শুরুতে পাওয়া তথ্য আর পরে ফরেনসিক পরীক্ষায় পাওয়া তথ্য এক জিনিস নয়, আর এ কারণেই কোনো প্রাথমিক তথ্যকে চূড়ান্ত সত্য ধরে নেওয়া বিপজ্জনক। এবার পঞ্চম এবং সবচেয়ে আলোচিত প্রশ্ন আমাদের সামনে, আর সেটা হলো শার্ট। একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে গ্রেপ্তার এক আসামির পরনে যে শার্ট দেখা গেছে, মরদেহ উদ্ধারের সময় রংপুর মহানগর পুলিশের একজন কর্মকর্তার পরনেও একই ধরনের শার্ট দেখা গেছে। এই প্রশ্নের উত্তরে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে একই ধরনের শার্ট একাধিক মানুষ পরতে পারেন। এখানে দুটি জিনিস আলাদা করে দেখতে হবে। একই ধরনের শার্ট আর একই শার্ট, এই দুই কথার মধ্যে বিশাল পার্থক্য আছে। কারণ একই ধরনের পোশাক বা শার্ট অনেক সংখ্যায় তৈরি হতে পারে এবং কাকতালীয়ভাবে সেটা মিলেও যেতে পারে। আর যদি সত্যি একই শার্ট হয় তাহলে প্রশ্ন ভয়াবহ গুরুত্বপূর্ণ। তবে এখন পর্যন্ত প্রকাশিত তথ্য থেকে এমনটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে শার্টটি একই। তাই এই মুহূর্তে এটাকে প্রমাণ নয়, একটি ভেরিফিকেশন পয়েন্ট হিসেবে দেখা উচিত। রংপুরের এই বর্বর হত্যাকাণ্ড নিয়ে পুলিশ, সাংবাদিক থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। রংপুর জেলা স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেছেন, প্রায় 1 মাস আগে নিহত গণপতি চক্রবর্তী তার প্রভিডেন্ট ফান্ডের 15 লাখ টাকা তুলেছিলেন। বাড়ির অসম্পূর্ণ কাজ শুরু করবেন বলে তিনি এই টাকা তুলেছিলেন। সেই টাকা তিনি ব্যাংকে রেখেছিলেন নাকি বাড়িতে, তা বলতে পারেননি আবুল কালাম আজাদ। প্রশ্ন উঠতে পারে যে তাহলে সেই 15 লাখ টাকা এখন কোথায়? আবার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে বাড়ি নির্মাণের সময় গণপতি কিছু ব্যক্তির কাছ থেকে হুমকি পেয়েছিলেন এবং পরে বিষয়টি মীমাংসা করেছিলেন। সবশেষ প্রশ্ন হলো ওই বাড়ির বিদ্যুৎ সংযোগ নিয়ে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে যে বাড়ি থেকে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে সেই বাড়িটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। তবে হত্যাকাণ্ডের আগে নাকি পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল সে তথ্য এখনো জানা যায়নি। খবর পেয়ে শনিবার রাতে ঘটনাস্থলে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন দেখতে পান। পরে তারা পুনরায় সংযোগ চালু করে তদন্ত কাজ শুরু করেন। প্রশ্ন উঠল, বিদ্যুৎ সংযোগ যদি হত্যার আগে বিচ্ছিন্ন করা হয়ে থাকে তাহলে কে বিচ্ছিন্ন করেছিল এবং কেন? আর যদি পরে করা হয়ে থাকে তাহলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে কে বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছিল? এই নৃশংস হত্যাকাণ্ডের অপরাধে সিদ্ধার্থর মুগ্ধকে কিভাবে ধরল পুলিশ? এখানে একটা গুরুত্বপূর্ণ ক্লু হলো, পুলিশ বলছে 4 জনকে হত্যা করার পর খুনিরা যখন ওই বাড়িতে অবস্থান করছিল তখন তারা আগুন জ্বালিয়ে কিছু গহনা পরীক্ষা করেছিল। পরে আগুনে পরীক্ষা করা চুড়ি পায় পুলিশ। তখন পুলিশ সন্দেহ করে স্বর্ণের বিষয়ে অভিজ্ঞ কেউ জড়িত থাকতে পারে। পুলিশের দাবি, এসব আলামত বিশ্লেষণ করতে গিয়ে আসামিদের বিষয়ে সন্দেহ হয় এবং পরে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন সেখানকার একটি স্বর্ণের দোকানের কারিগর হিসেবে কাজ করত। এরপর গ্রেপ্তার হওয়া দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, কিন্তু জবানবন্দিতে ঠিক কি বলেছে তারা তা এখনো প্রকাশ করা হয়নি। এই হত্যাকাণ্ড নিয়ে যত প্রশ্ন উঠেছে তা বিশ্লেষণ করলে আপাতত তিনটি সম্ভাব্য ব্যাখ্যা সামনে আসে। প্রথমটা হলো পুলিশের ব্যাখ্যা, অর্থাৎ অভিযুক্তরা ইয়াবা সেবন করছিল আর গণপতি চক্রবর্তী তা দেখে ফেলেন। পরিচয় ফাঁস হওয়ার ভয়ে তারা একে একে 4 জনকে হত্যা করে এবং ডাকাতির নাটক সাজিয়ে পালিয়ে যায়। দ্বিতীয়টা হলো বাড়িতে টাকা বা স্বর্ণ থাকার সম্ভাবনায় অপরাধীরা পরিকল্পিত প্রবেশ করেছিল, তারপর হত্যা করে ডাকাতির দৃশ্য সাজিয়ে চলে গেছে। তৃতীয় একটা সম্ভাবনা হতে পারে বাড়ি নির্মাণের সময় গণপতি চক্রবর্তী যাদের কাছ থেকে হুমকি পেয়েছিলেন তাদের সঙ্গে এই হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক আছে কিনা। তবে এই মুহূর্তে এর পক্ষে কোনো সরাসরি প্রমাণ নেই। তাহলে এখনো মূল প্রশ্নটা থেকেই যাচ্ছে, পুলিশ এই ঘটনা সম্পর্কে যা বর্ণনা করছে, সময়ের হিসাব, ঘটনাস্থলের আলামত, ফরেনসিক তথ্য এবং অভিযুক্তদের স্বীকারোক্তি সবকিছু কি একই গল্প বলছে? এর উত্তর এখনো আমাদের হাতে পুরোপুরি নেই, আর সেই উত্তর বের করার দায়িত্ব তদন্তকারী সংস্থার। আমাদের কাজ প্রশ্নগুলোকে জীবিত রাখা, কিন্তু কোনো প্রমাণ ছাড়া কোনো প্রশ্নকেই সত্য বলে